পুলিশ ফাইল। উত্তর কলকাতার প্রসিদ্ধ এলাকা এই জোড়াবাগান। এই অঞ্চলে এখনো পুরনো কলকাতার বাবু সমাজের গন্ধ পাওয়া যায়। কাছেই পাতুড়িয়া ঘাটা। কিছুটা অবহেলা আর কিছুটা শরিকি বিবাদ নিয়ে আজও বেশ কিছু পুরনো চারমহলা বাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এখানে এই অঞ্চলেই রঙ্গমঞ্চের পীঠস্থান মিনার্বা থিয়েটার আর বিদ্যাসাগর স্থাপিত মেট্রোপলিটন স্কুল। চিতপুরের একটু দূরেই গঙ্গার পাড়ে বিখ্যাত নিমতলা ঘাট, ঐতিহ্যের সমারোহ। কাছেই জোড়াবাগান থানা। 2009 সালে এই অঞ্চলেই ঘটে যায় এক বনেদি ব্যবসায়িক পরিবারে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। সুরেশ, সুরেশ, বাবা সুরেশ, কই গেলি রে? আয় না রে, জামা কাপড়গুলো একটু ধুয়ে ছাদে মেলে দিয়ে আয়। সুরেশ, সুরেশ, কোথায় যে যায় ছেলেটা? সুরেশ, তাড়াতাড়ি কর। ডাকাতি, হ্যাঁ, এক সুপরিকল্পিত ডাকাতি, যেখানে তিনজনে পরামর্শ করে প্রথমে বাড়িতে প্রবেশ করে, তারপর বাড়ির গৃহিণীকে
কাপড় কাচার মুগুর দিয়ে নৃশংসভাবে আঘাত করে হত্যা করে। এরপর ঘরে ঢুকে আলমারি খুলে টাকা গহনা নিয়ে দিনের আলোতে অপরাধীরা পালিয়ে গেল। 2009 সালে জোড়াবাগান থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছিল, কিন্তু তারপর কি হলো? এরকম একটি দুঃসাহসিক ডাকাতি কারা করলো? তারা কি ধরা পড়লো, নাকি ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে বেঁচে গেল? আসুন দেখে নেওয়া যাক এর পরবর্তী ঘটনা। দরজা খুলুন, দরজা খুলুন। দরজা খুলছে না, খুলছে না তো। তুই এক কাজ কর, তুই এক কাজ কর, তুই এক কাজ কর, তুই একটা বই তুই পাশ করে দেখ। আমি দেখছি পাড়া লোক। ঠিক আছে, আমি দেখছি। এইখানে রাখো, এখানে রাখো। এই ব্যাস 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 ব্যাস। কত হয়েছে তোমার ভাড়া? দাদা, দাদা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনার বৌদি মনে হয় আর বেঁচে নেই। হ্যাঁ, কি বলছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না দাদা, আপনার বৌদির মাথায় কেউ ভারী কিছু দিয়ে আঘাত করেছে, একদম রক্তারক্তি হয়ে গেছে। হ্যাঁ? মনে হয় মরেই গেছে। সে কি? কোথায় যাচ্ছেন? বাড়িতে কেউ নেই, পাড়ার সবাই হাসপাতালে নিয়ে গেছে বৌদিকে। ও। আর পাশের বাড়ির ব্যানার্জিদা আর আমি প্রথমে দেখতে পাই। ও, তাহলে তুই বলতে পারবি বৌদিকে কোন হাসপাতালে নিয়ে গেছে? বৌদিকে বৌদিকে এই যে ব্যানার্জিদা এই কার্ডটা দিয়ে গেছে, আপনাকে ফোন করতে বলেছে। আচ্ছা, আচ্ছা। এই আপনার বাড়ির চাবি। ও আচ্ছা আচ্ছা। এই চাচা, চল 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 চলো চলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি জানতাম আপনার কাছে এলে সহযোগিতা পাবই। আসলে আমার নার্সিংহোম বলে এই সুবিধাটা আপনাকে দিতে পারলাম, নাহলে পেশেন্টের যা অবস্থা হয়েছিল। হ্যাঁ স্যার, ওনার কপাল খুব ভালো, প্রাণে বেঁচে গেছেন। আঘাতটা জোরে লাগলেও ব্লাডটা বেরিয়ে গেছে, ইন্টারনাল হ্যামারেজ হয়নি। 20-21টা সেলাই পড়েছে। ঘা শুকিয়ে গেলেও সারতে কিন্তু বেশ সময় লাগবে। বাড়ির লোককে খবর দিয়েছেন তো? হ্যাঁ স্যার, ওনার দেওর ফোন করেছিলেন, এসে পড়বেন। ওনাদের আপাতত 20,000 মতো ক্যাশ সেকশানে জমা দিয়ে দিতে বলুন। ফাইনাল বিলের সময় দেখছি কতটা ডিসকাউন্ট করতে পারি। থ্যাংক ইউ স্যার। নার্স, Yes, sir. পেশেন্টের পালস, বিপি, টেম্পারেচার এগুলো তুমি একটু নোট করো টাইম টু টাইম। আর কোনো রকম ডিসঅর্ডার বুঝলে কিন্তু আমাকে ফোন করো। Okay, sir. চলুন। যতদিন যায় তত কাজ বাড়ে, অবসর আমার হলো না। যতদিন যায় তত কাজ বাড়ে, অবসর আমার হলো না। আমি বসিয়া নিশ্চিন্তে করিব তার চিনতে, এমন সময় তো কই পেলাম না। যতদিন যায় তত কাজ বাড়ে, অবসর আমার হলো না। বাল্যকালে খেলায় রত ছিল মন, ভোগ বিলাসে
গেল রে যৌবন, বাল্যকালে খেলায় রত ছিল মন, ভোগ বিলাসে গেল রে যৌবন, জরা ব্যাধি আদি বার্ধক্য এখন হলো না আমার সাধনা, যত দিন যায় তত কাজ বাড়ে, অবসর আমার হলো না। থাক থাক, ঠাকুর ঘরে প্রণাম করতে হয় না। দিদি, এই ছেলেটাকে কোথায় পেলে? খুব ভালো গান গায় তো। ও শুধু ভালো গান গায় না, ও সংসারের সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারে। তাছাড়া আমার এই পুজোর জোগাড় সব তো ওই আমাকে করে দেয়। তোমার বাড়ি কোথায়? উড়িষ্যা। উড়িষ্যা? হ্যাঁ। খুব ভালো বাংলা জানো তো তুমি। ও মেদিনীপুরে ওর এক আত্মীয়র বাড়িতে মানুষ হয়েছে। ওদের অবস্থা ভালো ছিল না তো, তাই ওর বাবা ওকে ওখানেই রেখে এসেছিল। তাই ও বাংলা ভালোই জানে। এই বয়সে ঠাকুর দেবতার প্রতি এত ভক্তি তো দেখাই যায় না। রাধাদেবী শুনতে পারছেন? কিছু বলবেন? অতি ভক্তি চোরের লক্ষণ। কিছু বলবেন? স্যার স্যার স্যার, আমার মনে হয় কি উনি আরেকটু স্টেডি হলে আপনারা কথা বলতে পারবেন। আসলে মাথায় আঘাত তো। ঠিক আছে, সে না হয় আমরা কাল আসবো। তাহলে চলুন আপনার বাড়িতে যাই। চলুন। তার মানে আপনারা সন্দেহ করছেন যে সুরেশ এই কাজটা করেছে? হ্যাঁ স্যার, না হলে ও বাড়িতে নেই কেন? আর তাছাড়া আমার সঙ্গে তো ওর সকালবেলা দেখা হয়েছিল। ও, তার মানে আপনি সকালে এই বাড়িতে এসেছিলেন? না স্যার, আমি এ বাড়িতে আসিনি। তবে তবে সুরেশ। হ্যাঁ শোন তো বাবা। হ্যাঁ বলুন বলুন দাদা। এই ব্যাগটা ধর। দাদা কি বাড়িতে আছে? না, পুজো দিতে দেওঘর গেছেন। ও, আর বৌদি? বৌদি বাথরুমে। ও, তার মানে বৌদি বাড়িতে একা রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই ব্যাগটা নিয়ে বাড়িতে রাখ। আচ্ছা। হ্যাঁ, আমি ঘন্টা দুয়েক বাদে আসছি, আমার কিছু কাজকর্ম আছে। ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় রয়েছে, এগুলো লন্ড্রিতে দিতে হবে, বুঝলি? ঠিক আছে, তুই যা, সময় নষ্ট করিস না, যা বাড়ি যা, বাড়ি যা। হ্যাঁ আসুন স্যার, আসুন। এইটাই আমার দাদা বৌদির ঘর, দেখুন কি অবস্থা। সবই তো ঠিক আছে, আই সি। সবকিছু দেখে যা বুঝলাম, দেখুন ঘরের সবকিছু ঠিক আছে, আলমারিও ঠিক আছে। ইনফ্যাক্ট শুধুমাত্র লকারে যে মূল্যবান জিনিসগুলো ছিল সেগুলি নিয়ে চলে গেছে। আপনারা? আগে ও আমার মেজো আর ছোট ভাইপো। আগে আমরা মাকে দেখে হসপিটাল থেকে সোজা এখানে চলে এলাম। আপনারা সারাদিন কোথায় ছিলেন? আগে সকালবেলা অফিস চলে গিয়েছিলাম, আর বাবা বর্দাকে নিয়ে গেছেন দেওঘরে পুজো দিতে। আসলে আমরা ঠিক আছে, আপনাদের সাথে আমি পরে কথা বলছি। তবে ডাকাতির মোটিভটা দেখে যেটা বুঝতে পারছি, ওরা ঘরের সব কিছু জানত, সেই কারণে ওদের বিশেষ অসুবিধাও হয়নি। সব কিছু যথাস্থানে ঠিক ঠিক আছে, শুধুমাত্র মূল্যবান জিনিসগুলি চুরি হয়েছে। আসলে আসলে এটা আমার মায়ের আলমারি। এই আলমারিতে আমাদের পরিবারের গয়না, ক্যাশ, টাকা সবই থাকে। আচ্ছা, কত পরিমাণ টাকা বা গয়না ছিল সেটা জানবো কি করে? আগে সেটা তো আমাদের মাই বলতে পারবেন। আসলে উনি খুব হিসেবি, সংসারের সব দায় দায়িত্ব ওই জন্য ওনার কাছেই থাকে। সেটা তো আজকে সম্ভব নয়। আশা করছি কালকের মধ্যে উনি ঠিক কথা বলতে পারবেন। সরি স্যার,
একটু দেরি হয়ে গেল। দেখো সুনীল, আমরা মানে পুলিশের কাজ হলো ঘটনাটা ঘটে যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশনটা শেষ করে দেওয়ার। কিন্তু তুমি যদি এত দেরিতে আসো তাহলে যে আমাদের বদনাম হয়ে যাবে ভাই। আসলে স্যার অনিচ্ছাকৃত অপরাধ একটু মাফ করে দেবেন স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, আমি এক্ষুনি যাচ্ছি, ফাটাফাট ফটো তুলে দেবো, চিন্তা করবেন না স্যার। তাড়াতাড়ি এসো, মিত্র আছে ওখানে। হ্যাঁ, তাহলে আপনাদের সন্দেহ ওই কাজের ছেলেটাই এই ডাকাতিটা করেছে? আগে আমরা তো ভাবতেই পাচ্ছি না যে সুরেশ এই কাজ করতে পারে। একটা শান্ত নিরীহ স্বভাবের ছেলে। আচ্ছা, আপনি ওই সুরেশের সঙ্গে আজ সকালবেলা একটা ছেলেকে দেখেছিলেন যাকে আগে কখনো দেখেননি? আগে হ্যাঁ স্যার, ওকে সত্যি আমি আগে কখনো দেখিনি। তাহলে কি ওই ছেলেটাই সুরেশকে ট্যাপে ফেলে ডাকাতিটা করলো? নাকি সুরেশ অর্থের লোভে এই ডাকাত হয়ে গেল? রীনা দেবীর সঙ্গে কথা না বলে তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ কখন বললো? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, জোড়াবাগান থানার অফিসার এসেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ আচ্ছা, দাদা এসে গেছেন? হ্যাঁ, বাবা মাকে হসপিটালে দেখে এবার বাড়ি আসছেন। আচ্ছা, রীনা দেবী এখন কেমন আছেন? আগে বাবা ডাক্তারের সাথে কথা বলেছেন, মানে ডাক্তার ওই ঘুমের ইঞ্জেকশন দিয়ে মাকে ঘুম পাড়িয়ে রেখেছেন। কাল সকাল 10টার পরে ওনার চেক আপ করেই বলতে পারবেন যে ওনার শরীরে কী কন্ডিশন। আচ্ছা, ওনার জ্ঞান ফিরলে অবশ্যই আমার সঙ্গে এবার কন্ট্যাক্ট করবেন, তার কারণ ওনার সঙ্গে কথা বলাটা আমাদের কাছে খুবই দরকারি। কিন্তু স্যার হয়ে গেল, এই মিত্রবাবুর ইনস্ট্রাকশন অনুযায়ী, মানে মিত্রবাবু যা যা বলেছে, যেভাবে বলেছে ছবি তুলতে সব চলে গেছে। ওকে, ভেরি গুড, চলো তাহলে। আচ্ছা শুনুন, কাল সকাল 9টার মধ্যে আপনি থানায় আসবেন একবার, কেমন? আগে হ্যাঁ স্যার। চলো। পুলিশ আসে ঘটনার এনকোয়ারি করতে এবং ছবি তুলে নিয়ে যায়। কি কি জিনিস খোয়া গেছে, নগদ টাকা এবং গহনা। পরিবারের গৃহকর্তা গেছেন পুজো দিতে, আর অন্য ছেলেদের কাজে বেরোনোর সুযোগ নিয়ে বাড়ির কাজের লোক হয়তো এই ঘটনাটা ঘটিয়েছে, কারণ সে বেপাত্তা। পুলিশের হাতে এখনো তেমন কোনো ক্লু উঠে আসেনি, কিন্তু ডাকাতির ধরন দেখে বোঝা যাচ্ছে যে যেই ঘটনাটা ঘটিয়েছে সে খুব ভালো মতনই জানতো কোথায় আলমারির চাবি থাকে, কোথায় টাকা থাকে, কোথায় গহনা থাকে। তার মানে শস্যের মধ্যেই ভূত। এই ছিল মানুষকে ভালোবাসার প্রতিদান? ওর কোন অভাবটা রেখেছিলাম আমরা? ওই এরম কাজ করলো কেন বলতো? তোর মা ওকে কত ভালোবাসতো, তাকে এইভাবে মারতে পারলো? ওর একবারও হাত কাঁপলো না? এতদিন এই বাড়িতে থেকে সবার ভালোবাসা পেয়ে এই কাজ তুই করতে পারলি? দেখো বাবা, আমরা কোনোদিনও কাজের লোকের মতন করে কখনো দেখিনি, আর সেই শিক্ষা তুমি আমাদের কোনোদিনও দাওনি। ওকে আমরা বাড়ির ছেলে বলে ভাবতাম। এই ক বছরে ও আমাদের সবার মন জয় করে নিয়েছিল। কম কথা বলতো, হাসি মুখে সব কাজ করতো। তোমরাই বলো, ওকে আমরা কোনোদিন সন্দেহ করেছি? সন্দেহ করার মতো কোনো কাজই কখনো করেনি। আমার ঘরে সব কিছু ছড়ানো থাকতো সবসময়, আমার ফোন, ওয়ালেট সব কিছু ও নিয়ম করে গুছিয়ে রাখতো। ও একটা টাকাও ঘরে সরায়নি। ও যা করলো। আরে রে, কি করছিস কি করছিস? আপনি শোন তো। আরে তুই রোজ রোজ আমার পার্টি দিস কেন বলতো? এতে তো আমার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। তাতে কি হয়েছে? কেন, তোকে আমি কি পার্টি দিতে বলেছি? আপনার তো আরাম হয়। তা হবে হয়তো, কিন্তু এটা তো দেখতে ভালো লাগে না রে। ছেলে মায়ের পা টিপবে, এতে আবার খারাপের কি আছে? বাবা মায়ের সেবা করা তো পুণ্যের কাজ, তাই না? তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। এটা তো ঠাকুরের উদ্দেশ্যে গাওয়া রে। বাবা মা তো ঈশ্বরের রূপ, তাই না? কি শুধু মায়ের যত্ন করলেই হবে? বাবাকেও তো একটু দেখতে হবে। ইচ্ছে করে। কথা বলছেন কাকাবাবু? বসো বসো বসো। বসুন বসুন কাকাবাবু, বসুন বসুন। আপনি এখানে আরাম করে বসুন, আপনি এখানে আরাম করে বসুন, আর আমি আপনার জন্য জল নিয়ে আসছি। যা নিয়ে আয়। এই তুমি এক কাজ করো তো,
হ্যাঁ তুমি এগুলো একটু আলমারিতে রেখে দাও। আচ্ছা আচ্ছা, ছেলেরা কখন ফিরবে? আরে বাবা, আরো 1 ঘন্টা দেরি হবে। কেন? একটা মাল আসছে ট্রাকে, সেটা গোডাউনে ফেলে দিয়েই আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা আগে আমাকে পাঠিয়ে দিল। ও আচ্ছা আচ্ছা। যাও, তুমি এটা তুলে দাও। ঠিক আছে, আমি এগুলো রেখে আসি তাহলে। হ্যাঁ, যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নিন কাকাবাবু, এই নিন আপনার জল। এনেছি? বাহ বাহ বাহ। আমি বাথরুমে গিজার চালিয়ে দিয়ে এসেছি, পাজামা তোয়ালে সব দেওয়া আছে, আপনি তাড়াতাড়ি স্নান করে নিন। হ্যাঁ ঠিক আছে, যা। যাচ্ছি, যা। তুই খাবারগুলো একটু গরম করে নে, আর আধা ঘন্টা পরে কিন্তু কাকাবুকে খেতে দিতে হবে। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা, তুই যা। আর তুমি আমার বসে রইলে কেন? খাও, তাড়াতাড়ি করে জলটা খাও। আরে তুমি এত তাড়া দিচ্ছ কেন? ছেলেরা ফিরুক, তারপরে সব একসাথে খাবো। আরে অত রাত করে তোমায় খেতে হবে না, তোমাকে রাতে ওষুধ খেতে হবে তো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, দাঁড়াও, স্নানটা যাচ্ছি। করে নাও। এই, কি হলো? তুমি চাবিটা ঠিক মতন রাখো তো, নাকি যেখানে সেখানে? তুমি কি যে বলো না, আমি চাবি যত্ন করেই রাখি। আর তাছাড়া আমার ঘরে বাইরের লোক ঢুকে কে? তাহলেও আলমারিতে আমাদের ব্যবসার টাকা থাকে, একটু সাবধানে রাখবে চাবি, তুমি বুঝেছো? ওসব নিয়ে চিন্তা করো না, যাও যাও, স্নান করে এসো তাড়াতাড়ি। এবারে তার মানে আপনি আগেই ওনাকে এই বিষয়ে সাবধান করেছিলেন? হ্যাঁ স্যার, সেটা সাবধান করার জন্যেই, খারাপ কিছু ভেবে নয়। তবে তখনই যদি সাবধান হতো, তাহলে আজকে আর এত কষ্ট পেতে হতো না। এই যে স্যার, এই সুরেশের ছবি আর ফোন নাম্বার। কাল থেকে ওর মোবাইল সুইচ অফ। সেটাই তো স্বাভাবিক। আমরা নাম্বারটা টাওয়ারটা লোকেট করতে পাঠিয়ে দিয়েছি। মোবাইলটা সুইচ অন হলেই আমরা বুঝতে পারবো যে ওরা কোথায় আছে। আচ্ছা, কালকে সুরেশের সঙ্গে যেই ছেলেটা ছিল, তাকে আপনি ভালো করে দেখেছেন? হ্যাঁ স্যার, দেখেছি, খুব ভালো করে দেখেছি। ওয়েল, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আমাদের আর্টিস্টের সঙ্গে আবার বসে পড়ুন, ওই ছেলেটার সমস্ত বিবরণটা ওনাকে দিয়ে দিন, ওর একটা স্কেচ বানিয়ে দেবে আপনাকে, ঠিক আছে? তারপরে আমরাও দুইজনের ছবি প্রত্যেকটা থানাতে ডিস্ট্রিবিউট করে দেবো। হ্যাঁ দাদা, বল। হ্যাঁ, মার জ্ঞান ফিরেছে? ডাক্তার বলেছে মা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ স্যার, মায়ের জ্ঞান ফিরেছে। ডাক্তার বলেছে সি ইজ আউট অফ ডেঞ্জার। আপনারা এখন কথা বলতে পারেন। ভেরি গুড। ওনার সঙ্গে কথা বলে আমরা জানতে পারবো যে কারা কারা এর সঙ্গে জড়িত ছিল। আর শান্তিবাবু, আর তুমি আমার সঙ্গে এখন নার্সিংহোমে চলো। আর আপনি এই স্কেচটা তৈরি করতে একটু সাহায্য করুন, ততক্ষণ আমরা একটু ঘুরে আসছি। ওকে স্যার। স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি আমাদের জন্য যা করলেন। দেখুন, এটা হলো আমাদের ডিউটি। চলুন শান্তিবাবু, দেখি আপনার ওয়াইফ এবার আমাদের কিরমভাবে সাহায্য করতে পারে। চলুন চলুন। আসুন স্যার, আসুন। রীনা দেবী, শুনতে পারছেন? শুনতে পারছেন রীনা দেবী? মা, ও মা, দেখো তোমার সঙ্গে কথা বলার জন্য কে এসেছেন। ও মা, তুমি শুনতে পাচ্ছ? ওনার সকালে জ্ঞান ফিরেছিল না? হ্যাঁ, সকালে তো জ্ঞান ফিরেছিল সিস্টার, তাই না? রীনা দেবী, শুনতে পারছেন? শুনতে পারছেন? চিন্তা করবেন না, আপনি তো ভালো আছেন। আপনার সমস্ত টাকা পয়সা গয়নাগাটি সব আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ছেলেটা কেন এরকম করলো আমার সঙ্গে? কোন ছেলেটা? সুরেশ? সুরেশ করেছে এসব? আমি ওকে খুব ভালোবাসতাম, বিশ্বাসও করতাম। চাইলে তো
ওকে আমি সবই দিতাম। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। জানি আপনি মানসিক এবং শারীরিকভাবে খুবই দুর্বল, তবে যেটা আপনার সঙ্গে হয়েছিল সম্পূর্ণটা একবার খুলে বলুন তো প্লিজ, একটু মনে করার চেষ্টা করুন না। সুরেশ, সুরেশ, কোথায় যে যায় ছেলেটা? সুরেশ, ঈশ্বর আমাকে বাঁচিয়ে দেন। মাথায় যে কি হলো তখন জানি না, হঠাৎ একটা জোর এলো, তখন চোখ খুলে বাঁচার জন্য চিৎকার করতে ইচ্ছে হলো। দেখলাম মুখ হাত পা বাঁধা, তখন মনে চেয়ে দিল আমাকে বাঁচতেই হবে। কোনো রকমের টেনে হিচড়ে নিজেকে বারান্দায় নিয়ে গেলাম। শরীরে সব জোর শেষ, তবু মনে হল আমাকে বাঁচতেই হবে। হাত নেড়ে দূরে ইশারা করলাম। রাস্তায় কেউ একজন আমাকে দেখলো, আর সেটা বোঝার পরই আমি জ্ঞান হারালাম। সব অন্ধকার। আপনার এই মনের জোরই আমাদেরকে সাহায্য করবে, তবে আপনার এই সরল বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার সঙ্গে যে জঘন্য অপরাধটা করেছে তাকে আমরা ধরবই। আপনি সুস্থ হয়ে উঠুন, এটাই আমরা চাই। ধন্যবাদ। বরুণের বর্ণনা অনুযায়ী ছবি আঁকে লালবাজারের ডাকাতি দমন শাখার আর্টিস্ট, আর সেই সাথে সুরেশের মোবাইল টাওয়ার লোকেট করার চেষ্টা চলছে। এই কেসটা যৌথভাবে জোড়াবাগান থানা এবং লালবাজার দায়িত্ব নিয়েছে। যেভাবেই হোক এই ডাকাতির কিনারা করতে হবে। রীনা দেবীর বিবরণ অনুযায়ী সুরেশ এবং আরেকজন এই কাজটা করেছে, কিন্তু তারা কোথায়, কিভাবে তাদের হদিশ পাওয়া যাবে? অবশেষে মোবাইল অন করতেই খোঁজ মেলে অপরাধীদের। উড়িষ্যা থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে, মাল সমেত। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার, আমি শুধু সুরেশের সঙ্গে ছিলাম স্যার। আমি আমি কোনো খুন করিনি স্যার, কোনো খুন করিনি স্যার। সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। ডাকাতি করার কথা বললো, আর তুই ডাকাতি করতে তার মানে তোরও লোভ হয়েছে। গরিবের ছেলে তো লোভ সামলাতে পারিনি স্যার।
অন্যের অর্থের উপরে লোভ, তোকে লোভ দেখালো আর তুই লোভী হয়ে গেলি। স্যার স্যার ও সুরেশ বলছিল ওরা ওরা অনেক বড় লোক, বড় ব্যবসা করে, অনেক টাকা আছে স্যার। আরো স্যার বলেছিল সাগর থেকে এক মুখ জল তুললে কোনো ক্ষতি নেই, যাদের অনেক আছে তাদেরকে চাইলে দেবে না। তাই স্যার তাই মানুষ মেরে ডাকাতি করে তুই পয়সা হরপ করতে চেয়েছিলি, তাই তো? না স্যার, বিশ্বাস করুন আমি মারিনি, আমি কোনো টাকা চুরি করিনি। বল বল তুই বলছি স্যার, বলছি বলছি স্যার, বলছি স্যার, বলছি। সুরেশ, সুরেশ, বাবা সুরেশ, কই গেলি রে? আয় না রে, জামা কাপড়গুলো একটু ধুয়ে ছাদে মেলে দিয়ে আয়। সুরেশ, 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 আহ! 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 আহ!
চুরির মাল রেখেছিলিস তুই, আর তুই বলছিস তোর কোনো দোষ নেই। মিত্র, মেন কালপিটটাকে নিয়ে এসো, দেখি বেটা কি বলে। ঠিক আছে স্যার। আর শোনো, শান্তিবাবুকে একবার ফোন করে বলে দাও মেন অপরাধীরা ধরা পড়ে গেছে। ওকে স্যার। এই শুনছো, এই মাত্র থানা থেকে ফোন করেছিল, পুলিশ ওদের দুজনকেই ধরেছে। সুরেশের সাথে যে ছেলেটি ছিল ওর কাছে গয়না গাটি টাকা পয়সা সব রেখেছে। পুলিশ ওদের উড়িষ্যা থেকে গ্রেপ্তার করেছে। কি লাভ হলো তোদের? লোভে পড়ে এই কাজটা করতে গিয়ে এবার সারা জীবন জেলে পচ। সামনে এত সুন্দর জীবন থাকতে সেটাকে নিজের হাতে শেষ করে ফেললি। আচ্ছা, একটা কথা বলবো, ওকে ক্ষমা করে দেওয়া যায় না? ক্ষমা কেন? ওকে ক্ষমা করব কেন? ও তোমাকে প্রাণে মারতে চেয়েছিল, এরপরে ওকে ক্ষমা? ও চাইলেই কি হবে? মানুষের হাতে কি থাকে বাঁচা মরা? ও জ্বর হলে আমার মাথার কাছে বসে থাকতো, সারা রাত পা টিপে দিত, সংসারের কত কাজ আমার হাতে হাতে করত। ছেলেটা আমার জন্য অনেক করেছে। সেই জন্য তো তোমার মাথায় আঘাত করতে ওর এতটুকু হাত কাঁপেনি। ক্রিমিনাল, ও একটা ক্রিমিনাল। না না, ও ক্রিমিনাল নয়, ও ক্ষণিকের লোভে মাথা ঘুরে গিয়েছিল, তাই ও নিজেকে আটকাতে পারেনি, তাই দিক বিদিক শূন্য হয়ে কাজ করেছে। ও যে কাজ করেছে তার ফল ওকে ভোগ করতেই হবে। তুমি ওকে ক্ষমা করতে পারো, কিন্তু আমরা কেউ ওকে ক্ষমা করব না, আইনও ওকে ক্ষমা করবে না। তাহলে তো আমার আর বলার কিছু নেই। ঈশ্বরের কাছে বলবো ওর সাজাটা কম করে দিও, ওকে সুমতি দিও। অবসর আমার হলো না, আমি বসিয়া নিশ্চিন্তে করিব তার চিনতে, এমন সময় তো কই পেলাম না। যত দিন যায় তত কাজ বাড়ে, অবসর আমার হলো না। কি ভেবেছিলিস? হ্যাঁ, উড়িষ্যায় পালিয়ে গিয়ে বেঁচে যাবি, সারা জীবনেও কেউ খুঁজে পাবে না। ডাকাতির টাকায় আরাম করে জীবন কাটাবি। শোন, আরাম হারাম, হ্যাঁ, আর হারামের টাকায় কোনোদিনও আরাম করা যায় না, বুঝেছিস? আমি তো সব দোষ স্বীকার করেছি স্যার, আমি তো সব দোষ স্বীকার করেছি। আমি খুন করেছি, আমি কাকিমাকে খুন করে আলমারি থেকে সব টাকা গয়না চুরি করেছি স্যার। তোর বন্ধু সব স্বীকার করেছে, এবার তুই বল সেদিন তোদের সঙ্গে আর কে কে ছিল? না স্যার, না না স্যার, আমি 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 আর কথা ধরে এই কাজটা করেছি স্যার। ঠিক বলছিস তো? তোর মাথায় এরকম কুবুদ্ধি আসলো কিরম ভাবে? ওরা তো তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, বেশ তো সুখেই ছিলি, তাহলে এরকম করলি কেন বল? লোভ স্যার, লোভ। প্রতিদিন রাতে টাকা দেখতাম স্যার, অনেক টাকা দেখতাম। না না, এসব আমি কি ভাবছি? এ বাড়ির সবাই আমাকে কত ভালোবাসে, তাদের সর্বনাশ কি করে করব? কিন্তু আমার ভবিষ্যৎ কি?
সারা জীবন এদের কাজ করব? না, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এদের অনেক টাকা আছে, আমি কিছুটা নিলে এদের কম পড়বে না। যারা বড় লোক তারা আরো বড় লোক হবে, আর আমি গরিব গরিব থেকে যাব। কিন্তু এটা কি ঠিক কাজ হবে? আমার মনের ভিতর তোলপাড় করতে স্যার। এক মন বলতো টাকার কোনো প্রয়োজন নেই, আর এক মন বলতো জীবনে টাকা ছাড়া কিছুই নেই। দিনের বেলা ভালো থাকতাম, আর 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 রাত হলে না, রাত হলে টাকার জন্য মনটা পাগল পাগল হয়ে যেত স্যার। যেন মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে স্যার, মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। আমাকে ছেলের মতো ভালোবাসতো, আর আমি তাকে নিজের হাতে খুন করেছি। আমাকে ফাঁসি দিন স্যার, আমাকে ফাঁসি দিন, ফাঁসি দিন, আমার ফাঁসি দিন। ফাঁসি তোর হবে না, কে তুই যা করেছিস তার জন্য তোর 8-10 বছর জেল অবশ্যই হবে। না স্যার, না 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 স্যার, আমি মহাপাপ করেছি স্যার, আমি মহাপাপ করেছি, মাতৃহত্যা মহাপাপ স্যার, মহাপাপ। আমাকে ফাঁসি দিন স্যার, আমাকে ফাঁসি দিন, আমার ফাঁসি হোক স্যার, ফাঁসি হোক স্যার, ফাঁসি হোক। রীনা দেবী বেঁচে আছেন? বেঁচে হ্যাঁ হ্যাঁ, উনি বেঁচে আছেন। তুই আঘাত করার পরে ভেবেছিলি উনি মরে গেছেন, না, উনি অজ্ঞান হয়ে গেছিলেন। বহু কষ্টে ওনার প্রাণ বেঁচেছে। ঈশ্বর, মা বেঁচে আছে, ঈশ্বর আমাকে ক্ষমা করেছে স্যার। আমার আর কোনো কষ্ট নেই স্যার, আমার আর কোনো কষ্ট নেই। আমি 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 হাসি মুখে সব সাজা মেনে নেবো স্যার, আমি হাসি মুখে জেল খাটবো। মা বেঁচে গেছে, মা বেঁচে গেছে। আমি আমি সারা জীবন পাপের প্রায়শ্চিত্ত করবো স্যার, সারা জীবন। তাহলে কোর্টে গিয়ে সব কিছু স্বীকার করবি বল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি কোর্টে উঠে সব স্বীকার করবো স্যার, সব স্বীকার করবো। অবশেষে সবকিছু স্বীকার করে সুরেশ। এই কেসের বিচার পর্বের শেষে সুরেশের সাজা হয় 8 বছরের এবং তার সঙ্গী গদাধরের সাজা হয় 3 বছরের। রমেশ আর এক নাম, ডাক নাম হচ্ছে কৈলাস, এবং গঙ্গাধর, এদের দুজনকে কলকাতা পুলিশের ডাকাতি বিভাগ এদের দুজনকে অ্যারেস্ট করে। রমেশের 10 বছর কারাদণ্ড দেওয়া হয়, অনাদায়ে 1000 টাকা জরিমানা করা হয়। গঙ্গাধরকে স্টোলেন প্রপার্টি রিকভারি করার জন্য তার 411 ধারা মতে 3 বছরের সাজা হয়। অতি লোভে তাঁতি নষ্ট, বেশি লোভ করে তাড়াতাড়ি বড় লোক হতে চেয়েছিল সুরেশ, কিন্তু শেষ রক্ষা হলো না। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।